দেখেন, আপনি যদি আজকে থেকে ঠিক 1 মাস আগের একটা ঘটনা বলি আপনাকে আমি, পঞ্চগড়ে এই যে নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্জিস আলম, সেখানে উনি বলেছিলেন যে এটা কোনো নাগরিক কমিটির কথা বলেছেন, এটা কোনো রাজনৈতিক দল হবে না, এটা একটা রাজনৈতিক শক্তি হবে। এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তির মধ্যে পার্থক্যটা কি, এটা উনি সুন্দর করে একদম একাডেমিক্যালি ডিফাইন করে দিয়েছেন। পাশাপাশি উনি এটাও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে মানে এইটা কোথায়, মানে আপনার দেয়ালটা কোথায়? দেয়ালটা হলো বয়সজনিত দেয়াল। 27 থেকে 28 পর্যন্ত ছাত্র, 28-এর পরে চলে গেলে সেটা হয়ে গেল নাগরিক কমিটির সদস্য। তাহলে মোটামুটি ভাবগতভাবে তারা সবাই এক, এবং এদেরই 3 জন প্রতিনিধি সরকারে আছে। তাহলে মোটামুটি আপনি বলতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এরা হলো এক ঘরের বাসিন্দা তারা। এবং তখন এটা পলিটিক্যাল পার্টি হবে না। আবার পরশুদিন দেখলাম ওনাদের যে সদস্য সচিব আক্তার হোসেন, উনি বলছেন যে ফেব্রুয়ারির 2nd উইক নাগাদ তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করবে। নাম নিয়ে আলোচনা হচ্ছে, প্রায় 100-র মতো নামের প্রস্তাব এসেছে, তারা ভেবে দেখবে কোনটা হবে। তারপরে এর মধ্যে আবার আপনাদের একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, তাদের গঠনতন্ত্র তো তৈরি হচ্ছে। সেই গঠনতন্ত্র তারা যেদিন দলের ঘোষণা দেবে তার 2-1 দিন আগে তারা ঘোষণা করবে, এবং তারা নির্বাচনে আসবে। নির্বাচনে যে আসবে এটা আমরা আরও আগে থেকে বুঝতে পারছিলাম। কেন? যে উপদেষ্টাদের তাদেরও তো নিজ নিজ এলাকা আছে। উপদেষ্টা 3 জন ছাত্রদের, 3 জনের 3টা এলাকা আছে, 3 জায়গায় বাড়ি আছে। ওই এলাকাগুলোতেও কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন করবে। আমি তো আপনার কুমিল্লা বাড়ির কাছে আছে, কুমিল্লা মুরাদনগরে, এখানে তো আমার কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে আলাপ করেছি। তারা তো বলছে যে ওনারা তো মানে আমাদের এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি যে নির্বাচন করবেন এটা মুরাদনগরে সবাই জানে, এবং ওনার লোকজন যাচ্ছে ওখানে। উনি এর মধ্যে ওখানকার প্রশাসনেও কিছু পরিবর্তন আনছেন শোনা যাচ্ছে। কুমিল্লার জেলারও কিছু প্রশাসনের চেঞ্জ আসছে। আর উনি তো এখন এলজিআইডি মিনিস্টার, ওনার সে ক্ষমতা অনেক বড় ক্ষমতা আছে, অনেক বড় ক্ষমতা, এলাকার উন্নয়নের ক্ষমতা এখন পুরো তার হাতে। তো সেক্ষেত্রে ওই এলাকায় তারা প্রভাব পড়া শুরু করেছে। এবং লক্ষ্মীপুরে খুব সম্ভবত মাহফুজ আলমের বাড়ি, খুব সম্ভবত ওখানে একজন আমাদের মানে আপনার জোটের থেকে যিনি প্রার্থী হতে পারেন তেমন একজন আমাকে ওদিন বললেন যে উনিও নাকি এলাকায় শুনেছেন যে কাজকর্ম হচ্ছে, উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি আসছে। তো যা হোক, সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলতে পারবেন। তো এটা উনি আমাকে বলেছেন, একদম সরাসরি বলেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তার মানে ওনারা নির্বাচনে আলটিমেটলি যাচ্ছেন। এবং যে কথাটা আপনি বললেন যে সরকারি সহায়তা কিনা, হ্যাঁ সরকারি সহায়তা এটা নিয়ে আরও মধ্যে কোনো দ্বিধা নাই। কারণ এখন ছাত্রদল যদি কোনো একটা দেন, বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটো হলো বড় সংগঠন। ছাত্রদল এবং ছাত্র শিবিরের দুটো যদি একত্রিত হয়, তাদেরও ক্ষমতা নাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন কোনো কর্মসূচি দেয় সেটা যতটা সরকারকে স্পর্শ করে ততটা স্পর্শ করার ওদের নাই। কাজে এখানে সংখ্যাধিক্য বড় কথা নয়, বড় কথা হলো যে কে কতটা হৃদয়ের কাছাকাছি অবস্থান করে। সেই দিক দিয়ে এরা এই সরকারের হৃদয়ের খুবই কাছাকাছি অবস্থান করে, এবং তারা যা কিছু করছে সরকারের আনুকূল্যেই করছে। এটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন কাজ করে। এবং অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রশাসনের নানা ধরনের প্রোটোকল পাচ্ছে। এবং জেলা পর্যায়ে যদি আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে অথবা ছোটো ভাইদের মধ্যে কেউ, এখন তো আমাদের যে বয়স ছোটো ভাই হবে, ছোটো ভাইদের মধ্যে যদি কেউ ডিসি থাকেন, একটু আলাপ করে দেখেন যে ডিসি সাহেবদের কাজকর্মে কে কতটা প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, বিএনপি, যুবদল অথবা ছাত্রদল তারা মাঠে হইচই করছে, কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে একটা খোঁজ করলে জানতে পারবেন। কাজেই তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে। এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয়, আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে, এটা মানুষ মনে করবে, এবং এটা আমিও মনে করব। তাই হচ্ছে আলটিমেটলি। এবং এইটা ওনারা কি ভাবছেন আমি জানি না, এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে তা না, এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে। তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না। বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই। সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না। তাহলে আপনি বলবেন বিএনপির কথা, জাতীয় পার্টির কথা, হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলোর ওই সময় প্রধান যিনি উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন,
উনি সরাসরি বলতেন এটা আমার পার্টি, আমি বানিয়েছি। উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা, এরকম অনেকটা। কিন্তু এখানে তো আর ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি। ডক্টর ইউনূস যদি বলতো তাহলে এক কথা ছিল, কিন্তু তা তো উনি বলবেন না। তখন এটা হবে কি জানেন, এটা হবে ওই কিংস পার্টি, আরেকটা কিংস পার্টি। কিংস পার্টির ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না। জি, কিন্তু আমরা দেখছি এগুলো সব আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি শেয়ার করছেন। একজন সমন্বয়ক, এখন মুখ্য সংগঠক যারা সার্জিস আলম ডাক্তার মতো প্রেসক্রিপশন দিয়েছে, দিনে 3 বেলা করে 7 দিন এটা পড়তে হবে, উনি শেয়ারও করেছেন এবং আমাকে প্রেসক্রাইব করেছেন এইভাবে। সো এই ওভারল্যাপিং গুলো যখন দেখছেন, প্রক্লেমেশন স্টুডেন্টরা দিয়ে দেবে, ভালো খারাপ ডিফারেন্ট আলোচনা। আসিফ মাহমুদ কেন তার স্টেটাসে লিখছেন নাও অ্যান্ড নেভার 31 তারিখেই সব হবে? তারপরে সরকার এই প্রক্লেমেশনের পার্ট হলো একজন, কেন, কিভাবে? এই রকম সমস্যাগুলো আসলে হচ্ছে। এই যে ডেমার্কেশন, লাইন অফ ডেমার্কেশন ওরা রাখতে পারছেন না, তো ওভারল্যাপিং হচ্ছে। তাতে আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে তারা সামহাউ কানেক্টেড। আমি আরও যদি প্রশ্ন করি, যারা মাহফুজ আলম, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এখন উপদেষ্টাই, উনি মন্ত্রী পদমর্যাদায়। আমরা রাষ্ট্রের নাগরিক, আমার ট্যাক্সের টাকায় তার মানে যে বেতন হওয়া, সুযোগ সুবিধা সব হয়। আমরা কি জানি জনাব মাহফুজ আলমের কাজ কি? কেউ জানেন? প্রত্যেককে দেখবেন প্রত্যেক উপদেষ্টার কোন বিষয়ে উপদেষ্টা ক্লিয়ারলি বলা আছে। আমাদের প্রধান উপদেষ্টার অনেকজন উপদেষ্টা আছে, আপনি দেখবেন প্রত্যেকে কি বিষয়ের উপদেষ্টা বলা আছে। জনাব মাহফুজ আলমের কি বিষয়ে উনি উপদেষ্টা এটা বলা নেই, বলা হয় ডিফ্যাক্ট উনি রাজনৈতিক উপদেষ্টা, আমি জানি না। তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং একটা পারসেপশন যে এই দলের পেছনে তারা আসলে কাজ করছেন। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের এই সময়ে যদি ডক্টর ইউনূস দায়িত্ব না নিতেন আমরা শেষ হয়ে যেতাম। আমি রিয়েলি বিশ্বাস, ইন্ডিয়ার যে ঝড়ঝাপটা শুরু হয়েছিল জাস্ট ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল বলে আমরা এটার প্রায় সব কিছু কমব্যাট করতে পেরেছি। কিন্তু একই সাথে এটা সত্য, এই সরকার দেশ চালানোর ক্ষেত্রে এর মধ্যে পেছনে অনেক আগের রেজিমের সমস্যা আছে, কিন্তু দিনের শেষে মানুষ তো ব্লেম করছে এই সরকারকে। আপনি দেখবেন মানুষ সরকারের উপরে হ্যাপি না, কারণ এই সরকারটা ভালোভাবে রান করছে না। আমরা অত টাফ ক্রিটিক করি না, মাসুদ ভাই করেন, উনি করে ফেলেন, কিন্তু আমি অন্তত মাঝে মাঝে চিন্তা করি, একটু কম করি। কিন্তু এটা তো সত্য, এই সরকারের নানা রকম প্রবলেম আছে। আপনি যদি এখনও বলেন সরকারের দুর্বলতা, সরকারের যেসবের ক্ষেত্রে কোনো স্টেপ নিতে কোনো সমস্যা হওয়ার কথা না, একটা ছোট উদাহরণ দিই। বাংলাদেশে একটা সংগঠন যারা এই মাজার কেন্দ্রিক এগুলোর সাথে আছেন, তারা জানিয়েছে 80টা মাজার ভাঙা হয়েছে। 80টা মাজার ভাঙা হয়েছে, হামলা হয়েছে। 2 দিন আগেও আপনি ওরস বন্ধ করা হয়েছে, তাতেও রক্ষা হয়নি, গিয়ে মাজার ভেঙে দেয়া হয়েছে, এইসব হয়েছে। এবং ওই মাজারে যে কবরগুলো আছে, কবরগুলো ভাঙা হয়েছে। আপনি একটাও কি, ঠিক আছে প্রথম দিকে দুর্বল ছিল সরকার, পুলিশ কাজ করে, আপনি একটাও কি পেরেছেন? পারেনি। ঘটনাগুলো ঘটছে এইরকম ভাবে। আপনি অসংখ্য উদাহরণ দেখাতে পারবেন যেগুলোর জন্য আপনার অনেক লাগে না। অর্থনীতির কিছু সংকট আপনি চাইলেও দ্রুত পারছেন না, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আপনি পারেন। সো এই বদনামের যে সরকার, সেই সরকারের সাথে ট্যাগ হলে আমার মনে হয় না তাদের জন্য ভালো কিছু হবে। আর এখন আরেকটা অপশন আছে, এটা ভয়ঙ্কর কথা, সেটা হচ্ছে আপনি কি কোনো চালাকি করবেন? তাহলে দল একটা থাকলো সামনে, পেছন থেকে কোনো চালাকি হবে, এটা যদি হয় হচ্ছে কোনো বড় ডিজাস্টার হতে পারে না। আমরা ওই যে বলি বিতর্ক থাকবে, ইডিওলজি নিয়ে হোক, কর্মসূচি নিয়ে হোক, কিন্তু একটা জায়গায় আমাদের আসলে ওই জায়গায় একমত হওয়ার ছাড়া কোনো স্কোপ নাই, সেটা হচ্ছে আমরা সবাই রাজনীতিই করতে হবে এবং দিনের শেষে এটা ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচনের মাধ্যমে জিতেই ক্ষমতায় যেতে হবে। এর বাইরে আসলে কিছু নাই। এখন এইটাকে ডিলে করানোর জন্য নানা রকম কিছু করা, ক্ষমতা ধরে ফেলার চেষ্টা করা, বা নির্বাচনে ভালো করতে পারবো না মনে করে সোকল বিপ্লবী সরকার টরকার করে ক্ষমতায় থেকে যাওয়ার প্রেসক্রিপশন নানা দিক থেকে আছে, এই জিনিসগুলো যাতে চালাকি যাতে না হয়, পেছনে যাতে কোনো খারাপ কিছু না হয়, এটা হলো জরুরি। মাসুদ কামাল যেটা বলছে, সরকারের পারফরমেন্সের কথা যেহেতু আসলো, আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে। আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকায় দেখলাম যে প্রতি মাসে গড়ে 31 জন খুন হচ্ছে, 5 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না? না, এটা তো পারার কোনো কারণ নাই। পারার জন্য কি সরকার চেষ্টা করছে? আমার তো এটাই মনে হয়। দেখেন আইন শৃঙ্খলার ব্যাপারটা কি, মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয়। আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন তো থানায় যায়। আপনি যে কোনো ঢাকা শহরে, আমি একটা এক্সপেরিমেন্টাল আপনাকে বলি, যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা 2 দাঁড়ায় থাকেন চুপচাপ, দাঁড়ায় দেখেন থানায় কয়টা লোক ঢুকে এবং কয়টা লোক বের হয়ে আসে। বের হয়ে আসার সময় তারা কি মনোভাব নিয়ে বের হয়ে আসে। মানুষ থানাগুলোতে যে কোনো রকম আশার বাণী পায় না এখন আর। ক্ষুধা না করুক, যদি রাস্তায় আপনার কখনো মোবাইল ছিনতাই হয়, আপনি যে থানায় যাবেন, যে বলবেন, আপনি থানার যিনি লিখবেন ওনার লেখায় এবং কথায় আপনি এমন কোনো ভরসা পাবেন না
যেটা আবার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ ওনারা তো কোথাও যাবেন না, কারণ ওনারা তো ওনাদের মধ্যে এই যে বলে না যে পুলিশের মনোবল ভেঙে গেছে। মনোবল ভাঙবে, ভাঙাটা খুবই স্বাভাবিক ছিল। স্বাভাবিক কেন? পুলিশ তো এই পুরো আন্দোলনে একটা পক্ষ হয়ে গেছিল। জি, ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করেছে, সরকারকে নামাতে চেয়েছে, পুলিশের দায়িত্ব ছিল সে আন্দোলনকে থামানো। তাহলে ছাত্র এবং পুলিশ তো মুখোমুখি ছিল রে ভাই, ছিল না? ছিল তো। এখন আপনি যে পুলিশকে বলবেন, পুলিশের মনোবলটা আপনি কেমনি ফিরিয়ে আনবেন? আপনি যে পুলিশকে বলবেন যে তুমি পুলিশ যে গুলি করেছো তুমি আসলে গুলি করো নাই, তোমাকে গুলি করতে বাধ্য করা হয়েছে, পেছনের লোকগুলো তোমাকে গুলি করতে বাধ্য করেছে, তাকে যে আপনি এই কথাটা বলবেন, আপনি তো এই কথাটা বলার মতো অবস্থা আপনি ছিলেন না। আপনি কিন্তু পুলিশকে ব্লেম করেই গেছেন। ব্লেম করে আবার তাকে থানার মধ্যে থাকতে বলছেন, থাকতে বলে তার হাতে অস্ত্র দিচ্ছেন, আবার বলছেন এই অস্ত্র তুমি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করো। পুলিশ দু এক জায়গায় ব্যবহার করতে যে হোঁচট খেয়েছে কিন্তু। এবং হোঁচট খেতে যে তারা কি দেখেছে, আপনি বিচার করবেন না করেন না, কিন্তু আপনি যখন ইনডেমনিটির কথা বলে দেন যে এই সময় যত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না, তখন এটা আপনি বলেন, তখন কি আর মনোবল বলতে কিছু থাকে পুলিশের? থাকে না তো। তো আপনি তার মনোবল কীভাবে, আমি বলছি না যে পুলিশের যে পায়ে ধরতে হবে, আমি বলছি না পুলিশকে যে কিছুকে দিতে হবে, আমি এই লাইনে কিন্তু আমি যাচ্ছি। বাট আমি বলতে চাচ্ছি আপনি তো এই পুলিশকে সবাইকে বাদ দেন, বাদ দিতেন, এই পুলিশ সব বাদ, আমি সব ফ্রেশ পুলিশ নিব, নেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিপ্লবী পুলিশ সবাই হবে, কাজ করবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি তো এই পুলিশদেরকে বাদও দিচ্ছেন না, রেখেই দিচ্ছেন, দিয়ে বলতেছেন তোমার মনোবল নাই কেন? তাহলে তো হবে না। আবার মনোবল থাকার মতো কোনো কাজও আপনি করছেন না তো। আপনি দেখেন একটা এই আন্দোলনের সময় পুলিশ মারা গেছে, সাধারণ ছাত্রছাত্রীও মারা গেছে, পুলিশের অফিসার কিন্তু কেউ মারা যায় নাই, মারা গেছে কনস্টেবল, মারা গেছে ট্রাফিক পুলিশ, এরাও মারা গেছে। তো যারা মারা গেছে আপনি যত কিছু বলেন, যত বিপ্লবের যত উদাহরণই দেন না কেন ভাই, আমার কাছে এটা অমানবিক ঠেকে যে একটা মৃত পুলিশকে উল্টো করে টাঙায় রাখা। এটা আমি এই দৃশ্য আমি দেখতে চাই না। এটাতে অনেক বলছে, আমাদের সমন্বয়করা বলছেন এতে নাকি আন্দোলনের গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এতে নাকি স্টুডেন্টদের মনোবল বেড়েছে। আমার কাছে এটা আমি এটা মানি না, আমার কাছে এটা মনে হয় না। এই দৃশ্য দেখার পর আন্দোলনের মানুষ হিংস্রতা বাড়তে পারে, কিন্তু আন্দোলনের মনোবল বেড়েছে এটা আমি মনে করি না পার্সোনালি। বাঙালি এত নিষ্ঠুর জাতি না, আমি যেটা মনে করি মানুষ তার নীতিবোধ দিয়েই জয় করতে পারে। নৈতিকভাবেই শেখ হাসিনা পরাজয় হয়েছিল। তো পুলিশকে তো শেখ হাসিনা একটা পার্টি বানিয়ে ফেলেছিল। তো সেই পুলিশের সবাই কি স্বেচ্ছায় ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, এটা নিয়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে পুলিশদের নিয়ে বসানো যেতে পারে, পুলিশের মানসিক অবস্থা নিয়ে আপনার নানা রকম চিকিৎসা চলতে পারে, সবই হতে পারে। কিন্তু তার কোনোটাই কি আপনি করেছেন? দৃশ্যমান কি করেছেন? একটা কমিশন করেছেন, এই কমিশনের রিপোর্ট পড়তে যে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, এটার মধ্যে কী আছে, কি আমি তো কিছু পাইলাম না এখানে কিছু। আবার দেখো রিপোর্টটা চলছে, আলোচনা অনেক লম্বা সময় লাগবে। কাজের মধ্যে কাজ কি করছে, আর একটা পোশাক পরিবর্তন করছে। তো এই পোশাক দেখে আমি খামোশ। ঠিক আছে, পোশাক পরিবর্তন না পরিবর্তনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যেটা বানাইছে এটা তো দেখতেও ভালো লাগে না রে ভাই, এটা তো দেখতেও ভালো লাগে না। র্যাবের যে পোশাকটা বানাইছে এটা দেখে মনে হয় কি র্যাবকে উদ্দেশ্য ছিল র্যাবকে বিলাই বানাই দেওয়া। তো ভাই র্যাব বিলুপ্ত করে দেন না, অসুবিধা কি? র্যাবকে বিলাই, র্যাব আগে আসলে বাঘ আর বানাইছে বিলাই, পোশাক দিয়ে বিলাই বানাইছে। এবং আরও ইন্টারেস্টিং কি, 3টা মডেল নিয়ে আসছে, মডেলটা 3টা গায়ে দিছে, র্যাবের যে পোশাকটা 3টা গায়ে দিছে। ওরা ভাবতে কেমন হচ্ছে, ওনাকে মাত্র ঘুমের থেকে উঠাই নিয়ে আসছে, উঠাই নিয়ে এটা পর দাঁড়া, এবং ওরা আবার কিঞ্চিত আমার মতো ভুরিও আছে। তো সব মিলাইয়া র্যাবকে একটা বিড়াল বানানো হয়েছে। তো এইগুলি করে কি আপনি পুলিশের মনোবল রক্ষা করতে পারবেন না। তো পুলিশের যদি মনোবল রক্ষা না করে, সারা দেশে আপনার আইন শৃঙ্খলা কেমনি করে করবেন, বাড়াবেন? আপনি কেমনি করে চাঁদাবাজি বন্ধ করবেন? চাঁদাবাজি বন্ধ করার একমাত্র আপনার টুলস হলো গিয়া পুলিশ, আর তো কিছু না। তাহলে আপনি তাহলে কেমনি করে পারবেন? আপনি চেষ্টাই করেন নাই। সাখাওয়াত সাহেব প্রথম কয়েকদিন বেশ চেষ্টা করছিলেন, কিন্তু এই চেষ্টা করার অপরাধে তাকে ওইখান থেকে সরাই দেওয়া হয়েছে। তো এইগুলি ভাই বললাম তো, এই সরকার যে ভালো চলার যে ব্যাপারটা, ভালো চলার বেসিক জিনিসটাই ছিল কিন্তু ওইটা। আমি আশা করেছিলাম কি সরকার যখন নতুন একটা সরকার যখন দায়িত্ব নেবে, প্রথম যে চেঞ্জটা আমরা দেখতে পারবো সেটা হলো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কারণ ওই চাঁদাবাজের শব্দ দেশ ছাড়া, এবং প্রথম 2-3 দিন কিন্তু ছিল অবস্থা এরকম। পরে কেউ তো আমাদের বাধা দেয় না, আবার যে বসে পড়ছে। তো সরকার ব্যর্থ হয়েছে। সরকার এখন আসলেই সরকার কার্যকরভাবে কোনো কিছুই করতে পারে নাই। যতটুকু যা দেখতেছেন এটা আসলে আল্লাহ চালাচ্ছে। জায়েদুর রহমান, সরকারের নিরপেক্ষতা নিয়ে
প্রশ্ন তোলা হয়েছে। এখন প্রশ্ন হলো, যেহেতু নির্বাচন, আমরা সব সময় বা সব দলের জনগণের দাবিতে ছিল এটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, এই প্রশ্নে এই সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্ন তোলার মতো জায়গা তৈরি হয়েছে কি? হতে শুরু করে আমি আরেকটা মানে ছাত্র উপদেষ্টার মূল প্রশ্ন তো ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে। আমি একটা উদাহরণ দিই, জনাব আসিফ মাহমুদ, উনি একবার কম্বল বিতরণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলো। উনি হেলিকপ্টারে করে অনেকগুলো ট্রিপ করে কম্বল বিতরণ করেছেন। আচ্ছা, উনি ব্যাখ্যা দিয়েছেন হেলিকপ্টারে করে উনি অনেক দ্রুত অনেকগুলো জায়গায় যেতে পেরেছেন। আচ্ছা, আমরা যদি এই প্রশ্ন করি, ওনাকে কম্বল বিতরণ উদ্বোধন কেন করতে হবে? একটা দেশ, উনি কি সবাইকে কম্বল দিয়েছেন? দেন নাই তো। ওখানে কর্মকর্তারাই কম্বল দিয়েছে। কাকে কাকে পাবে এগুলো ইনফ্যাক্ট ওনার নির্ধারিত, ওরাই দিয়েছে। উনি গিয়ে 2-4টা দিয়ে ছবি তোলেন, গিয়ে যান, দেখা করেন, এই তো ব্যাপার। আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর মধ্যে এসব মন্ত্রীরা যান কারণ তাদের রাজনীতি আছে, যে আমি এটা যে দিলাম, আমি আমার পক্ষ থেকে দিলাম। তো ওনার এই পদক্ষেপটা রাষ্ট্রীয় টাকা খরচ করে হেলিকপ্টার ব্যবহার করে পলিটিক্যাল কাজ হলো না? আমার কাছে তাই মনে হয়েছে, আমি তাই বুঝি। তো এইরকম ভাবে আরো আগেও উদাহরণ দিলাম, আপনি এমন সব কাজ করবেন, এমন কতগুলো কাজ করবেন যেগুলোতে খুব ক্লিয়ারলি মনে হবে যে আপনি আসলে রাজনৈতিক দল যেটা তৈরি হতে যাচ্ছে তার সাথে অ্যালাইনড। এটুকু সন্দেহ যদি তৈরি হয়, তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, খুব স্বাভাবিকভাবেই আসবে। কারণ ওনারা ওখানে সরকারে বসে, তারা ক্যাবিনেটে বসেন, তাদের ক্যাবিনেটকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। এবং এর মধ্যে যারা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সাথেই ওই অফিসেই অফিস করেন, অন্য দুজনের ডিফারেন্ট ক্যাবিনেট আছে, তারা অন্য জায়গায় বসেন, কিন্তু উনি একদম প্রধান উপদেষ্টার সাথে থাকেন। তো যদি সেটা হয়ে থাকে, তাহলে অপরাপর দলগুলোর মধ্যে এই কনফিউশন আসতে পারে, এবং আমি মনে করি সে বিষয়টা শুরু হয়ে গেছে। এবং খুব সফটলি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে তুলেছেন, তারপর যেভাবে রিয়াকশান হয়েছে, আবারও বলছি, শুধু উপদেষ্টা না, তাদের যে সঙ্গী সাথীরা বাইরে আছে, সরকারের বাইরে, তারা সহ যেভাবে রিয়াক্ট করছেন, এই রিয়াক্ট করাতে তো বোঝা যায় যে তাদের কোনো একটা কিছুতে হঠাৎ করে কোনো সমস্যা হয়ে গেল। আমি তাত্ত্বিকভাবে বলি, যদি এই 3জন সরকারে না থাকেন সে নির্বাচনের আগে, নির্বাচনের সময়টা, তো তাতে কি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া হলো? ধরলাম নির্বাচনের যে আমাদের তফসিল ঘোষণা করা হবে, সেই সময় 2 মাস 2.5 মাস বা একটু বেশি করে 3 মাস ওনারা থাকলেন না, ধরে নিলাম। তো 3 মাস যদি শেষ 3 মাস ওনারা ক্ষমতায় না থাকেন একটা ভালো পরিবেশ সৃষ্টির জন্য, কি সমস্যা তাতে? জনাব নাহিদ বলছেন ওনারাই হচ্ছেন 1-11 সরকার, আর এটার মাঝে ডিফারেন্সটা তো বাকিদেরকে যদি সরিয়ে দেয়, তাহলে কি বাকিরা যারা থাকবে ওনারা 1-11-র মতো সরকার? যদি তাই হয়ে থাকে, ওনারা 3 জন ওনাদের সাথে সরকারে থাকছেন কিভাবে? মানে অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি হয়, এবং তাদের রিয়াকশনটাই আসলে এক ধরনের আশঙ্কা আরও বাড়াচ্ছে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রতিক্রিয়া আসলে ওনার এই বক্তব্যকে আমি মনে করি যে লেজিটিমাইজ করেছে, লজিক্যালাইজ করেছে, মনে হয় যে উনি তো যৌক্তিক কথাই বলেছেন। সো এই সন্দেহটা আছে, এবং সামনে এটা আরও অনেক কথা হবে। এবং আমি একটা জিনিস পছন্দ করি, অবশ্য কথাটা আগেই উঠে গেল। নির্বাচনের আগে আগে হলে দেখতেন যে মানে আমাদের নির্বাচন চলে আসছে, কেউ এখন আমাদের এটা উঠলো, তারা প্রতিক্রিয়া দেখালেন, এদিক থেকে হবে, বলতে বলতে কথাবার্তা কিছু ঝগড়াঝাটি করে আমরা একটা জায়গায় সম্ভবত আসতে পারবো, সেটা অন্তত আমাদের মুক্তি পেতে হবে। কারণ এবারকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠা আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারি না। দেখেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলে কিছু তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো আছেই, কিন্তু আমি মনে করি এটা এমন পর্যায়ে এখনো পৌঁছে নাই যে এই আমাদের আসন্ন নির্বাচনের আগে এই সরকারকে সরে যেতে হবে অথবা অন্য কোনো সরকারকে দায়িত্ব নিতে হবে, এই পর্যায়ে পৌঁছেছে বলে আমি মনে করি না। এক সেকেন্ড একটু যোগ করে দিই, ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে এন্ডোর্স করছেন, উনি যা 3 জন ছাত্র উপদেষ্টা সম্পর্কে কথা বলছেন, আর কিছু বলেন নাই। জি, মির্জা ফখরুল খুব সতর্কভাবে বলেছেন জি জি, যে যদি তারা নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে থাকবে না, মানে যদি তাহলে অনেক কিছু আছে। কিন্তু কাজেই ওটা নিয়ে না, আমিও মনে করি যে এখন পর্যন্ত আমি এই সরকারের উপর আস্থা রাখতে চাই, এবং আমি এখনও মনে করি যে আসন্ন নির্বাচনটা ওনারা এরাই কন্ডাক্ট করতে পারবে, এটা আমি মনে করি। তবে আজকে আবার আমার সিইসির বক্তব্যটা একদমই পছন্দ হয় নাই। উনি আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি না পারবে সেটা নির্ভর করছে শিডিউল ঘোষণার আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি হবে না তার উপর। তো এটা তো আধ্যাত্মিক কথা। শিডিউল ঘোষণার আগে যদি নিবন্ধন বিএনপির বাতিল হয়, কিন্তু বিএনপিও পারবে না। কিন্তু আওয়ামী লীগের কথা আপনি উল্লেখ করতে হয় কেন? ঘটনাটা কি রে ভাই? আপনি আবার কোন মতলবে আছেন? এই ভদ্রলোকের মতলব নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে। ওনার আগের অবস্থান নিয়েও তো অনেক আলোচনা শুনেছি, সেই আলোচনাগুলো আমি ইগনোর করার চেষ্টা করছিলাম, কিন্তু এই মন্তব্যের পরে মনে হচ্ছে না উনি তো তাহলে জায়গা থেকে আসছে।
তো এইটা আবার ঠিক না। মানুষ আছে না কিছু নিজে বিতর্ক টাইনে নেয়, নিজে বিতর্কতে নিজেকে করার জন্য খুব উৎসাহী হয়ে ওঠে। এই ভদ্রলোকের সেরকম মতলব আমি দেখতেছি আচার আচরণ, এটাও একটা ব্যাপার। এই লাইনে আমি যাচ্ছি না, বাট আমার কথা হলো এখন পর্যন্ত আমি আশাবাদী। তবে আমি মনে করি সরকারের উচিত হবে, বিশেষ করে সরকার প্রধানের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনার উচিত হবে উনি যেহেতু বিদেশ থেকে এসেছেন, এই 3 উপদেষ্টাকে বলা যে বাবারা তোমরা এবার একটু মাফ করে দাও, তোমরা দরকার নেই, তোমরা তোমাদের পলিটিক্স করো, যাও। রাজনৈতিক দল ঘোষণা হওয়ার আগে না, ঘোষণা করার ক্ষেত্রে তোমরা ভূমিকা রাখো, ওইটা বরং ভালো হবে। তোমরা আমাদেরকে আর বিতর্কিত করো না।